সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স কি বিরিয়ানি? এই কেলো করেছে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। তো ওখানে রুই মাছ বা বড় কাতলা মাছ দিয়ে বিরিয়ানি হতো। তো মাছের বিরিয়ানি মানে আমাদের বাংলা দিয়ে হতো। কচু পাতা নিয়ে কিছু হতে পারে যেটা কিনা বিরিয়ানির কোনো অংশ। বিরিয়ানি বানাতে গেলে আমাদের কি কি জিনিস আর কি খুব মাইনিউট ভাবে আমাদের খেয়াল রাখা উচিত? চাল দিয়ে হয় না, মানে ভেবে দেখো বিরিয়ানি যেটা চাল দিয়ে হয়। সেই যুগে দাঁড়িয়ে 500 জন লোক সমেত ওনাকে পাঠানো হয়েছিল, আর সেই যুগে 15 লক্ষ টাকা করে উনি স্টাইপেন্ড পেতেন। উপনিষদে একটা ডিশের আলোচনা করা আছে, উল্লেখ আছে। এস্টাবলিশড দোকান হয়তো ছিল রয়্যাল। আফগানরা একরকম বিরিয়ানি বানিয়েছিল, পাকিস্তানিরা একরকম বিরিয়ানি বানিয়েছিল। বোনলেস ইলিশের বিরিয়ানি খেয়েছিলাম আর কি। এবং এনে যে পায়া, ইট ইজ অলসো ইন আ ওয়ে আ ফর্ম অফ বিরিয়ানি। এইবার বল বিরিয়ানিটা কোথা থেকে এসেছে? Hey guys, welcome to Wi-Fi Dhaba and welcome to our new setup. আমাদের নিউ সেটআপ কেন? কারণ আজকের যে এপিসোডটা কিছুটা আলাদা হতে চলেছে। আর এই ধরনের এপিসোড আপনি হয়তো আগে অন্য কোনো ইউটিউব চ্যানেলেও নাও দেখে থাকতে পারেন। তো আজকের আমাদের এই এপিসোডটা বিরিয়ানি নিয়ে। না, আজকে আমরা বিরিয়ানি রান্না করবো না, আজকে একটা ডিসকাশন সেশন হবে বিরিয়ানি নিয়ে। আর এই ডিসকাশন সেশনে আমাদের সাহায্য করবেন কলকাতার কিছু নামি দামি ফুড ব্লগার এবং কিছু ফুড ব্লগার, যাদেরকে আপনারা নিয়মিত ফলো করেন। এবং এই এপিসোডে এমন কিছু তথ্য উঠে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন। তো পুরো ভিডিওটাই লেগে থাকুন। দেখছিস ভাই, তৈমুর বলে রাজার হাত ধরে কিন্তু বিরিয়ানিটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়, আর ওয়াজিদ আলী শাহের হাত ধরে কলকাতার বিরিয়ানিটা ইন্ট্রোডিউস হয়। আর 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 কিছু কিছু জায়গায় বলছে যে আলুটাকে নাকি এক্সোটিক ভেজিটেবল হিসেবে ট্রিট করা হতো, আবার কিছু জায়গায় বলছে যে আলুটাকে নাকি কোয়ান্টিটি ইনক্রিজ করা হতো। তাহলে কোনটা ঠিক? দেখ, কলকাতারটা আমি মানলাম, কিন্তু ইন্ডিয়ায় বিরিয়ানি নিয়ে আরো একটা কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, মানে হিন্দুদের যে একটা গ্রন্থ উপনিষদ, উপনিষদে একটা ডিশের আলোচনা করা হয়, মানে উল্লেখ আছে আর কি। তো যে ডিশটায় বলছে ভাত, মাংস এবং ঘি এই তিনটেকে সেদ্ধ করা। তো টেকনিক্যালি তুই ভাব, ভাত, মাংস, ঘি এই তিনটে সিদ্ধ করা তো বিরিয়ানিও বটে, মানে টেকনিক্যালি যদি আমরা দেখি। তো এইটাকে অনেকে বিরিয়ানির ওল্ডেস্ট ফর্ম হিসাবে ধরে। তো এইবার বল তুই বিরিয়ানির ওল্ডেস্ট ফর্ম কাকে বলবি? তো ভাই, এটা খুব কনফিউজিং। তাই এটা কি করা যায়, কারোর থেকে জেনে নেওয়া যাক না? একদম। তো চলো দেখে নি। দিস ইজ দ্য টাইম টু ইন্ট্রোডিউস ইন্দ্রজিৎ লাহিড়ী, যাকে আমরা ফুচকা বলে চিনি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো স্যারের সাথে আমরা অলরেডি ভিডিও কলে কানেক্ট হয়ে গেছি অলরেডি, তো হেডফোনটা শেয়ার করি, স্যারের সাথে আমরা কথা বলতে পারবো, খুবই ভালো হবে। স্যার, আজকের টপিকটা হচ্ছে পুরোপুরি কলকাতার বিরিয়ানির উপরে। তো আমরা স্যার জানতে চাইছি, অ্যাজ এ ফুড লাভার আমরা জানতে চাইছি কলকাতার বিরিয়ানির হিস্ট্রিটা কি? আগে বলো তোমরা কোথায় বিরিয়ানি খেতে পছন্দ করো? আমরা স্যার আর্সেলান। আমি নিয়ে অ্যাকচুয়ালি আমরা কলকাতার বিরিয়ানিটাই খেতে বেশি করি। একদমই স্যার। কলকাতার বিরিয়ানিটা এসছে আওয়াজ বলে একটা জায়গা থেকে, যেটাকে বলা হয় আওয়াধি বিরিয়ানি। এবার আওয়াজ জায়গাটা হচ্ছে ধরে নাও লখনৌ বিরিয়ানি যেটাকে বলা হয়, বা লখনৌ পোলাও। তো লখনৌ বিরিয়ানি থেকে এই কলকাতা বিরিয়ানিটা এসছে। এবার লখনৌয়ের যিনি মুঘল নবাব ছিলেন, নবাব ওয়াজিদ আলী শাহ, তো তাকে আর কি ব্রিটিশরা এক্সাইলে পাঠায় বা নির্বাসনে পাঠায় কলকাতায়। তিনি এখানে এসে মেটিয়া বুরুজ বলে একটা জায়গায় ওঠেন, খিদিরপুরের পরে যে মেটিয়া বুরুজ। এবার তিনি এসে কি করেন, ওখান থেকে তার লখনৌয়ের যে চেনাশোনা জিনিসপত্রগুলো, মানে ধরো ঘুড়ি ওড়ানো, ঠুংরি গান, এগুলো নিয়ে আসেন। তার সঙ্গে একটা বিরাট সংখ্যক তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজের লোক, ফ্যামিলি পুরোটাই আছে। এবার এখানে এসে তিনি যেটা দেখেন যে দেখো বিরিয়ানি কিন্তু লখনৌতে আগেই ছিল। গল্পটা বলা হয় যে নবাব আশফাদুল্লাহ বলে একজন ছিলেন, তার আমলে যখন বড়া ইমামবাড়া বানানো হয় সেই সময় থেকে বিরিয়ানি তৈরি হয়েছিল। তো ওয়াজিদ আলী শাহ এখানে যখন বিরিয়ানি দিলেন তখন কিন্তু বিরিয়ানিতে আলু ছিল না। ওয়াজিদ আলী শাহ ফার্স্ট আলুটা আনেন। কিভাবে আনেন? একটা মতামত বলে সেই সময় আলু বিদেশ থেকে প্রথম এসেছিল ভারতবর্ষে, and that was an exotic vegetable. আর একটা মতামত বলে নবাব সাহেবের একটু টাকা পয়সার সমস্যা হয়েছিল। আচ্ছা, তো কোনটা সত্যি সেটা বলতে পারবো না, বা হয়তো দুটোই সত্যি। মানে আমিও অ্যাকচুয়ালি ব্লগে, মানে ডিফারেন্ট ব্লগ থেকে আমি পড়েছি যে দুটোই একটি মতামত আর কি লেখা থাকে। একটা আছে লেখা আছে আলু
ইউজ করা হতো অ্যাজ এ কোয়ান্টিটিটাকে ইনক্রিজ করার জন্য, আরেকটা লেখা আছে যে আলুটা অ্যাজ এ এক্সোটিক ভেজিটেবল হিসেবে ব্যবহার করা হয়। ওটাই বলছি, এখন হয়তো টাকা পয়সার জন্য, হয়তো এক্সোটিক ভেজিটেবল হিসেবে, হয়তো দুটোই হতে পারে। মানে একটু টাকা পয়সারও চাপ চলছিল, আর তখন প্রজাদের বা গেস্টদের তিনি এক্সোটিক ভেজিটেবল খাওয়াতে চেয়েছিলেন। আচ্ছা স্যার, এই নিয়ে অনেক মতবিরোধ আছে যে কেউ কেউ বলে ওয়াজিদ আলী শাহের হাত ধরে বিরিয়ানি এসেছিল, আবার ইন্ডিয়ায় অনেকে বলে এসেছিল যে মুঘলদের হাত ধরে, আবার অনেকে বলে যে বিরিয়ানির উল্লেখ অনেক সময় হিন্দুদের উপনিষদে একটা উল্লেখ আছে ডিশের, যেটা হচ্ছে কিনা মাংস, ভাত এবং ঘি এই তিনটে একসাথে সিদ্ধ করার একটা উল্লেখ আছে। তো এইটাকে অনেকে বিরিয়ানির ওল্ডেস্ট ফর্ম বলে আর কি ধরে। তো আপনি কোনটাকে বলবেন? দেখো, বিরিয়ানি আর পোলাওয়ের একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা হিন্দুদের ছিল, যেটা ধরো তামিলনাড়ুতে বহু বছর আগে ছিল, সেটাকে বলা হতো উনচুরু, মানে মাংস ভাত, মাংস আর ভাত একসঙ্গে রান্না করা। বাট মাংস আর ভাত একসঙ্গে রান্না করার সময় বিরিয়ানি ডিফারেন্স হচ্ছে এখানে একটা লেয়ার থাকে, পোলাওতে সেই লেয়ারটা থাকে না। আর বিরিয়ানি শব্দটা টেকনিক্যালি এসছে বিরিঞ্জ বলে একটা শব্দ থেকে, ইট মিনস টু ফ্রাই। এবার সেটা পারস্য থেকে বলা হয় এসছে, পারস্য থেকে যখন স্পাইস ট্রেড হয় তখন সাদার্ন ইন্ডিয়া দিয়ে ঢুকে বাকি সারা ভারতে ছড়িয়ে যায়। তো বিরিয়ানি যদি টেকনিক্যালি বলো মেবি পারস্যের থেকে এসছে মুঘলদের হাত ধরে হয়তো, কিন্তু যদি মাংস আর ভাত একসঙ্গে রান্না বলে অ্যাজ এ ব্রডার সেন্স বা অ্যাজ এ পোলাও, সেটা কিন্তু ভারতবর্ষে অনেক আগে থেকে ছিল। আচ্ছা স্যার, আমাদের কলকাতাতে ফার্স্ট বিরিয়ানির দোকান কোথায় ছিল? ওভাবে না বলা খুব মুশকিল, জানো তো। এস্টাবলিশড দোকান হয়তো ছিল রয়্যাল, এস্টাবলিশড দোকান, কিন্তু বলা মুশকিল। এখন রয়্যাল প্রথম দিকে শুরু হয় চাপের জন্য, চাপ বানাতে বানাতে তারা পরে বিরিয়ানির দিকে আসে, অ্যান্ড নাও দে আর ভেরি ফেমাস অন বিরিয়ানি। কিন্তু এখন প্রথম দোকান কোনটা সেটা বলাটা খুব মুশকিল। হয়তো কলকাতায় অন্য কোনো ছোট দোকান আছে, সেটা তারও আগেকার, সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা ইন্দ্রজিৎ দা, বিরিয়ানির তো অনেক টাইপ আছে, এখন সি ফুড নিয়েও বিরিয়ানি হচ্ছে। এইরকম বিরিয়ানির কিছু খোঁজ আপনি জানেন যে যেটায় জেনারেলি আমরা যে বিরিয়ানি খাই তার থেকে ডিফারেন্ট কিছু? দেখো, ভারতবর্ষে প্রায় ডকুমেন্টেড 24-25 রকমের বিরিয়ানি আছে। মানে আমরা বিরিয়ানি মানে বুঝি শুধু বাঙালি বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি, মেবি লখনৌ বিরিয়ানি, কিন্তু ভারতবর্ষে প্রত্যেকটা বা বিভিন্ন প্রভিন্সের আলাদা আলাদা বিরিয়ানি আছে। এবার সেটা আমাদের দিকে এরকম, তুমি যদি ভুবনেশ্বরে যাও সেখানে একটা কটাক বিরিয়ানি বলে হয়। মানে আমারও অ্যাকচুয়ালি কলেজ ছিল ভুবনেশ্বরে, তো আমরাও আর কি কাটেক বিরিয়ানিটাকে খুব ভালো করে এনজয় করতাম। তো ওখানে আর কি এই জিনিসটা খুব আর কি ফেমাস ছিল, এক কটাক বিরিয়ানি যেখানে গুলকান দেওয়া। তুমি যদি সাউথের দিকে যাও সেখানে এক একটা স্টেটে এক এক রকম। আমি একটা মহা মুশকিল বলে ব্লগে লিখি, www.mushkil.com। ওখানে যদি টাইপস অফ বিরিয়ানিতে সার্চ করো, ওখানে ভাগটা করা আছে, প্রায় 24-25 রকমের বিরিয়ানি হয়। আর মাছের বিরিয়ানি যদি বলো, মাছের বিরিয়ানি আমাদের প্রথমত তো কেরল পুরোটাই মাছের বিরিয়ানি বানায়, একটা বড় সংখ্যক, যেটা তোমার থালাসারি বিরিয়ানি বলো বা ওই টাইপের যে বিরিয়ানি গুলো। দেখো, কোস্টাল জোন মানে মাছ থাকবেই, কারণ যেখানে যে জিনিসটা সহজলভ্য সেখানে সেই জিনিসটা দিয়ে খাবার বানানো হয়। এখন মধ্যপ্রদেশে মাছের বিরিয়ানি হওয়ার চান্স কম, কেরালে বেশি, কারণ মধ্যপ্রদেশটা সমুদ্র থেকে অনেক দূরে, সমুদ্র থেকে অনেকটাই দূরে। এটা যেহেতু কাছে সেহেতু অনেক কাছে। এবার থালাসারি বিরিয়ানি মাংসেরও হয় মাছেরও হয়, ওখানে ফিশ ভীষণভাবে ইউজ করা হয়। তো এইভাবে হয়। আর তুমি যদি দেখো মুর্শিদাবাদ, আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে বিরিয়ানিটা হতো, বলা হয়, মানে আমার মুর্শিদাবাদে এখন যিনি নবাব বংশের শেষ যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছিল, একটা ইন্টারভিউ আছে, তিনি কিন্তু বলেছিলেন যে ওখানে রুই মাছ বা বড় কাতলা মাছ দিয়ে বিরিয়ানি হতো। তো মাছের বিরিয়ানি মানে আমাদের বাংলা দিও, তার জন্য অত যেতে হবে না। একদম ভাই, এ তো মনে হয় মুর্শিদাবাদের খোদ মুর্শিদাবাদের লোকেরা জানে। আচ্ছা স্যার, আমি অ্যাজ এ ফুডটাকে জিজ্ঞাসা করতে চাইছি, বিরিয়ানিকে আপনি যদি 1 থেকে 10-এর মধ্যে যদি রেটিং করা হয়, তাহলে আপনি বিরিয়ানিকে কত নাম্বার রেটিং এ রাখতে চান? আমি একটা সহজ হিসেব বলছি, এটা দেখো, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার কাছে সব থেকে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, কিন্তু আমরা যদি কোনো এগ্রিগেটরের ডেটা দেখি, এই লকডাউনে সব থেকে বেশি খাবার কিছু বিক্রি হলে সেটা হচ্ছে বিরিয়ানি। সো দ্য টপ রেঞ্জ ইজ বিরিয়ানি, মানে ওর ধারে কাছে অন্য কিচ্ছু নেই।
তার থেকেই বোঝা যায় বিরিয়ানির পপুলারিটিটা কোথায়। আচ্ছা, অ্যাজ এ টেস্ট লাভার আপনি বিরিয়ানির সাথে কি কিছু খেতে পছন্দ করবেন, বা বিরিয়ানিটা খুবই ভালো? না, বিরিয়ানির সঙ্গে হয়তো আমি দইয়ের রায়তা বা যেটা ঘোল হয় বুরহানি বলে সেইটা খাই। আমি খুব একটা পার্সোনালি গ্রেভি খেতে পছন্দ করি না বিরিয়ানির সঙ্গে। থ্যাংক ইউ ইন্দ্রজিৎ দা। আমাদের চ্যানেলে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পোনা মাছের বিরিয়ানি তুই আগে শুনেছিস? আমি কিন্তু শুনিনি। না, ব্যাপারটা আমি এক্ষুনি মানে এইখানেই শুনলাম, এই মুর্শিদাবাদের কার্যকলাপ। আর আশা করি মানে ভিউয়ার্সরাও প্রথমবারই এই ব্যাপারগুলো শুনলো। আচ্ছা, একটা কথা বল, যদি পোনা মাছের বিরিয়ানি বানানো হয়, সেটা ধর ইলিশ মাছ বা এইসবের তুলনায় যেই রকম ইনএক্সপেন্সিভ হবে হ্যাঁ। ব্যাপারটা, আবার অ্যাট দ্য টাইম ব্যাপারটা কিন্তু ইনোভেটিভ। হ্যাঁ, মানে তো- সেটা নিয়ে কোনো হ্যাঁ। ডাউট নেই। এইবারে ভাব যে এই পোনা মাছের বিরিয়ানি কি আমরা বানাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বানাতে পারি। তো আমরা wifi এইটা নাম্বার- ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা কমেন্ট করে জানান, যদি আপনারা পোনা মাছের বিরিয়ানি দেখতে চান তবে পোনা মাছের বিরিয়ানি আসবে আপনাদের জন্য ওয়াইফাই। আচ্ছা, বিরিয়ানি নিয়ে গুরুগম্ভীর আলোচনা তো প্রচুর হলো। এইবারে বল, কলকাতায় আমরা মানে কলকাতার বিরিয়ানির হালচাল নিয়ে একটু জেনে দিয়ে কেমন হয়? হ্যাঁ, ভালোই হয়। তুই বল যে কলকাতার কোন দোকানের বিরিয়ানি তো খাওয়া যায়? এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট। হ্যাঁ, এইবারে আমাদের মানে যারা আমরা খুবই, আমাদের বলাটা খুব চাপ যে আমাদের এই দোকানের মানে স্পেশালি বিরিয়ানির ক্ষেত্রে যে এই দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে, ওই দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে না। তো এই ব্যাপারটা যারা ভালো করে মানে বলতে পারবে সেরকম একজন থেকে হ্যাঁ, জেনে নিশ্চয়ই, নিতে পারি। নিশ্চয়ই। তো চলো জেনে নি অভিজিৎ দার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই। চল। আর অভিজিৎ দা হলো কলকাতার একজন রিনাউন্ড ব্লগার, জানা মানে যিনি রিজিয়নাল সেগমেন্টে খুব ভালো কাজ করে চলেছেন। তো অভিজিৎ দা, আমাদেরকে একটুখানি বলো যে কলকাতার বিরিয়ানি সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম? কলকাতার বিরিয়ানির এক্সপিরিয়েন্স কি বলবো, মানে আমরা তো কলকাতাতে বিরিয়ানি খেয়েই বড় হয়েছি এবং কলকাতার বিরিয়ানি, আমরা বিরিয়ানি মানেই জানি কলকাতার বিরিয়ানি। সো এটার বাইরে আমার এখনো অবধি লখনউয়ের বিরিয়ানি এবং আমাদের কি বলবো তোমার ওই হায়দ্রাবাদের বিরিয়ানি ট্রাই করা আছে আমার। যেহেতু কলকাতার বিরিয়ানির ঘরানাটা হচ্ছে গিয়ে একটু লখনউ ঘরানার থেকেই আসা আর কি, সেই জন্য লখনউ বিরিয়ানিটা আমার অনেকটা ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু যেটা আমাদের ফেভারিট কলকাতা বিরিয়ানির আলুটা মিসিং ছিল, সেটা একটু দুঃখ পেয়েছিলাম। বাট দ্য ফ্লেভার্স ইজ ভেরি মাচ মানে এনরিচ ফ্লেভার আর কি, একেবারে মানে খুব কি বলবো, খুব মানে ব্যালেন্সড ফ্লেভার ইউজ করা হয় একেবারে। খুব যে উগ্র গন্ধ সেটাও না, কিন্তু তোমার মন ছুঁয়ে যাবে, খিদেটাকে বাড়িয়ে দেবে লখনউয়ের বিরিয়ানি। আর হ্যাঁ, অবভিয়াসলি আলুটা ভীষণ মিসিং থাকে ওখানে, এটা একটা মেজর ইস্যু। বাট তাছাড়া লখনউর বিরিয়ানি ইজ মানে কলকাতা বিরিয়ানি ইজ দ্য বেস্ট বিরিয়ানি, আমি তোমাকে একদম মানে হরফ করে বলতে পারি। কিন্তু লখনউ বিরিয়ানি ইজ মানে সেকেন্ড বেস্ট। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে আমাদের কলকাতার বিরিয়ানিতে যেরকম আলুর সাথে সাথে অনেক জায়গায় ডিম দেওয়া থাকে, তো এই ডিমটা কি কলকাতার অ্যাকচুয়াল মানে বিরিয়ানির জন্য ডিমটা কি প্রেফারেবল, নাকি না এই ডিমটা মানে আমরা বাঙালিরা নিজেদের মতো বানিয়ে দিচ্ছি? ডিমটা কিন্তু কলকাতার বিরিয়ানির একটা ইতিহাস, আমি যতটা দূর জানি আর কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতার বিরিয়ানির ইতিহাসটা খুব মানে অনেক কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে। একটা কন্ট্রোভার্সি তো আমরা যেটা সবাই বেশি বিশ্বাস করি, যে ওয়াজিদ শাহকে যখন এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতায়, তখন উনি নাকি খুব গরিব ছিলেন, সেই জন্য ওনার মাংস আর ইউজ করতে পারছিলেন না বিরিয়ানিতে, সেই জন্য উনি আলু ইউজ করা শুরু করেছিলেন। কিন্তু আমরা একদিন মঞ্জিলাত জির ওখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। মঞ্জিলাত জিকে তো নিশ্চয়ই জানবে, উনি হচ্ছেন ওয়াজিদ শাহের একেবারে ঘরানার ইয়ে আর কি, মানে নাথ বউ মনে হয়, যতদূর আমি জানি আর কি। আমি ঠিক একবার পিওরলি জানি না, কিন্তু এইটা হচ্ছে গিয়ে ঘটনা। একদিন অরিন্দম একজন আছে, সেও খুব ভালো বাঙালি ব্লগার, ওর সাথে একদিন আলোচনা করছিলাম। তো তখন আমরা বিরিয়ানি খেতে খেতেই, ওয়াজিদ শাহ লখনউই ঘরানার বিরিয়ানি খেতে খেতেই আলোচনা করছিলাম যে বিরিয়ানিটা কি করে আলুটা ইউজ হলো। তা আমি ওরকম একবার কনফিডেন্সের সাথে বললাম, ও তো তখন তো আসলে আলুটা দেওয়ার মতন আসলে মাংস খাওয়ার মতন পয়সা ছিল না ওয়াজিদ শাহের কাছে, সেই জন্য উনি আলু ইন্ট্রোডিউস করেন। তা ও খুব সাংঘাতিক তথ্যর সাহায্যে মানে সাথে এই জিনিসটা ও আমাকে বুঝিয়ে দেয়, এবং পরে আরও আমাকে একটা
একটা ভ্লগ লিঙ্ক পাঠিয়েছিল, সেটা থেকে আমি আরও ভালোভাবে পড়ে জানতে পারলাম ওয়াজিদ শাহকে যখন কলকাতায় পাঠানো হয় ইংরেজ আমলে, তখন উনি সেই যুগে দাঁড়িয়ে 500 জন লোক সমেত ওনাকে পাঠানো হয়েছিল, আর সেই যুগে 15 লক্ষ টাকা করে উনি স্টাইফেন্ড পেতেন। ঠিক আছে, সেই যুগে 15 লক্ষ টাকা মানে উনি কোনো অর্থে কোনো রকমভাবে গরিব ছিলেন না, এবং ওনার কাছে টাকা পয়সার টান ছিল সেরকম ব্যাপার না। অ্যাট দ্য সেম টাইম তুমি জানতে পারবে একটুখানি, যদি তুমি পড়াশোনা করলেই জানতে পারবে যে আলুর উৎপত্তি কিন্তু কলকাতায় ছিল না, আলুর উৎপত্তি কিন্তু স্পেনের, এবং সেটা ইংরেজদের হাত ধরে আমাদের দেশে আসে। তা কথিত আছে যে ওয়াজিদ শাহ কোনো একটা ইংরেজদের পার্টিতে গিয়ে ওই আলু বস্তুটি টেস্ট করার পরে ওনার খুব ভালো লেগেছিল, খুব টেস্টি লেগেছিল বলে উনি ওনার যিনি কি বলবো শেফ ছিলেন, তাকে উনি বলেন যে এই আলু জিনিসটা বিরিয়ানিতে ইন্ট্রোডিউস করতে। এই সূত্র ধরেই আমি জানি একদমই আলু একটা এক্সোটিক ভেজিটেবল। হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে এটা আমার অনেক বিশ্বাসযোগ্য লেগেছে, এবং এইভাবেই আলুটা বিরিয়ানিতে এসেছিল, কলকাতার বিরিয়ানিতে। কলকাতাতে আমাদের কত ধরনের ভ্যারাইটির বিরিয়ানি পাওয়া যায়? কলকাতায় এই মুহূর্তে আমার জ্ঞানত হচ্ছে গিয়ে ধরে নাও আমি যেই 3 রকম বিরিয়ানি খেয়েছি আর কি, সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি তুমি তো পাবেই, তার সাথে তুমি আমাদের সাউথে বলা হয় আরও বেশি, ইন্দ্রজিৎদার বইটাতে তুমি যদি একটু পড়ো আর কি, ফুড কাহানি যদি পড়ো, তাহলে আরও জানতে পারবে যে বিরিয়ানির উৎপত্তি বলা হয় যে আমাদের সাউথ ইন্ডিয়াতে হয়েছিল আর কি। সো সাউথ ইন্ডিয়ানের মধ্যে প্রন বিরিয়ানি একটা আছে আর কি, থালাসারি বিরিয়ানি বলে ওরা আর কি, সেটা একটা খুব ফেমাস বিরিয়ানি আছে যেটা তুমি স্যাফরান ট্রিতে পাবে আর কি, ওখানে খেয়েছি। তাছাড়া হচ্ছে সুফিয়ানা বিরিয়ানিটা হচ্ছে যেটা হোয়াইট বিরিয়ানি, বুঝলে তো, আমন্ড দুধ দিয়ে বানানো হয়, যেটা একেবারে সাদা রঙের হয়। তাছাড়া হচ্ছে ফিউশন, তুমি বেরুজের বিরিয়ানিটাও তুমি নিশ্চয়ই ট্রাই করেছো, বেরুজের বিরিয়ানিটাও একটা নতুন রক্ত বিরিয়ানি আছে। কলকাতার বিরিয়ানি তো আমরা খেয়েই থাকি, লখনৌ আর হায়দ্রাবাদি তো আমি আর বলছি না। তা এরকম কয়েকটা টাইপ অফ বিরিয়ানির চল আছে কলকাতার বুকে এখনো অবধি। টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, কলকাতার কোন কোন বিরিয়ানির দোকান তোমার ভালো লাগে? আমার কলকাতার বিরিয়ানি যদি তুমি বলো মানে খুব ভালো লাগার মতন, যদি পকেটে বেশ পয়সা খরচ করে খাওয়ার মতন বিরিয়ানি যেগুলো আছে যেই সব জায়গার মধ্যে, তার মধ্যে তোমার আমার খুব প্রিয় হচ্ছে গিয়ে আরসালান নিয়ে খুব কন্ট্রোভার্সি আছে, কিন্তু আরসালানের পার্ক সার্কাসের আরসালান আমার খুব প্রিয়। তাছাড়া হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি আমার খুব প্রিয়, ওদের বিরিয়ানিটাও আমার মোটামুটি খারাপ লাগে না। আর হচ্ছে গিয়ে তোমার বিরিয়ানি এক্সপেরিমেন্টেড ভার্সন যেগুলো, সেগুলো স্যাফরান ট্রিতে খুব আছে, যেখানে তোমার এই প্রন বিরিয়ানি, থালাসারি বিরিয়ানিটা পাবে তুমি, এইগুলো আছে, এইগুলো আমার ভালো লাগে। কলকাতাতে আরেকটা তো খুব বিখ্যাত দোকান হচ্ছে রয়্যাল। রয়্যাল যে বিরিয়ানিটা সার্ভ করে সেটা যদি তুমি খুব ভালো করে দেখে থাকো, সেটা তো কিন্তু মানে একটা মাটন আর চিকেন মানে বিরিয়ানি যেটাকে বলে। রয়্যালের বিরিয়ানিটা কোনো আইডিয়া আছে? রয়্যালের বিরিয়ানিটা আমি যখন খেয়েছিলাম রয়্যালের বিরিয়ানিটা না একটু ড্রায়ার সাইডে হয় একটুখানি, হ্যাঁ, একটু শুকনো ব্যাপার থাকে আর কি, সেই ব্যাপারটার জন্য। আর পোর্শন সাইজটাও না সেরকম মানে স্যাটিসফ্যাক্টরি নয়, কিন্তু ওই স্যাটিসফ্যাক্টরি নয়ের বিষয়টা না আমি ততদিন বুঝিনি যতদিন আমি লখনৌতে গিয়ে না খেয়েছি আর কি। লখনৌতে ওরা বিরিয়ানিটার না কোয়ান্টিটিটা না কখনোই ওরা মানে এত, মানে আমরা কলকাতার বিরিয়ানি যেরকম ভাবিয়া ভাই পকেট ফ্রেন্ডলি হলো না, কিন্তু কেন হলো না, এতটা চাল কম দিয়েছে, মাংসটা তো বড় পিস দিয়ে দিয়েছে, মাঝখান দিয়ে চালই দেয়নি, কিন্তু দে আর কিন্তু ভেরি মাচ কনসেন্ট্রেটেড অ্যাবাউট দ্য কোয়ালিটি, আর ওরা খুব কোয়ান্টিটি মেপে কাজ করে, বুঝলে তো, সেই কারণে ওদের পোর্শন সাইজটা খুব লিমিটেড থাকে। রয়্যাল হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কালচার বিরিয়ানি আমাদের এখানে, তো সেই কারণে দাঁড়িয়ে ওরা যে পুরনো যে বিরিয়ানির চলটা ছিল সেই বিরিয়ানির চলের থেকে বের হয়নি আর কি, ওরা সেখানেই আটকে রয়েছে। আমার ডিফারেন্ট ফ্লেভার লেগেছে, কিন্তু যদি পার্সোনালি বলো তাহলে আমার খুব যে ভালো লেগেছে সেটা নয় আর কি। তুমি সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স কি বিরিয়ানি? এই কেলো করেছে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা শোনো, আর একটা বিরিয়ানির কথা না বললে খুব বাজে হবে, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি খুব ভালো বিরিয়ানি খেয়েছি, হচ্ছে গিয়ে লাইট বিরিয়ানি একেবারে, সেটা হচ্ছে কাবলিওয়ালার বিরিয়ানিটাও আমার খুব ভালো লাগে আর কি, বুঝেছো তো।
যাই হোক, আচ্ছা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, বিরিয়ানি নিয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স বার করাটা খুব চাপের বিষয়, কারণ বিরিয়ানি এমন একটা জিনিস যেটা কিনা হচ্ছে গিয়ে মানে যে কোনো ফর্মে হলেও হ্যাঁ খারাপ ছিল ঠিক আছে, কিন্তু খেয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, তারপরে বিরিয়ানি বানাচ্ছে একটা লোক, হ্যাঁ কষ্ট করে বানাচ্ছে, তাকে আমি মানে ক্রিটিসাইজ করে বলবো যে বাজে বানাচ্ছে, সেরকম বাজে এক্সপিরিয়েন্স হয়নি। হ্যাঁ, বাজে এক্সপিরিয়েন্স একটাই হয়েছিল যে মানে আমি খুব আশা করে একদিন মানে রাত্রি তখন 12টা বাজে, আমি খুব আশা করে বিরিয়ানি অর্ডার প্লেস করেছিলাম। আমি দোকানটার নাম বলছি না, দে আর ডেলিভারি জয়েন্ট। খুব আশা করে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, ভেবেছিলাম যে বাড়িতে কেউ নেই, চুটিয়ে খাবো, কি দিয়ে খাবো বুঝে নাও, আমি আর ডিটেলসে যাচ্ছি না। খাবো ভেবেছিলাম, কিন্তু যখন বিরিয়ানিটা এসে পৌঁছালো এবং আমার মাংসের পিসটা দেখে আমি যখন দেখলাম যে এটা মানে কমপ্লিটলি হাড় আর কি, বুঝলে তো, মানে ওটার মধ্যে কিচ্ছু নেই। মানে এত রাগ হচ্ছিল যে মানে আমি তো ডেলিভারি বয় দিয়েও চলে গেছে, আর এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল, ভেতরে যে এরকম হাড় বেরোবে সে তো আমার জানার কথা ছিল না। একদম তো ইচ্ছে করছিল, হ্যাঁ একদম পুরো মানে একেবারে সে কাঁদতে কাঁদতে, ভাগ্যিস সঙ্গে তরল পদার্থটা ছিল, না হলে নামতো না গলা দিয়ে আর কি। তো অনেক কষ্ট করে, এটাই আমার সবথেকে খারাপ এক্সপিরিয়েন্স বলতে পারো আর কি। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, ইলিশের বিরিয়ানি কি কলকাতার কোনো রেস্টুরেন্ট সার্ভ করে? হ্যাঁ, ইলিশের বিরিয়ানি ফাটাফাটি সার্ভ যারা করে তারা হচ্ছে গিয়ে মার্কো পোলো আর কি। তা মার্কো পোলোর আজ থেকে আমি খাওয়া শুরু করি হচ্ছে গিয়ে ধরে নাও আজ থেকে 6 বছর আগে আমি খাওয়া শুরু করেছিলাম মার্কো পোলোতে ইলিশ উৎসবে গিয়ে। তা ওখানে গিয়েই আমি জীবনে ফার্স্ট বোনলেস ইলিশের বিরিয়ানি খেয়েছিলাম আর কি। এবং বোনলেস ইলিশ একেবারে, সো এত সাংঘাতিক টেস্ট। সেই যুগে দাঁড়িয়ে আজ থেকে 6 বছর আগে ওই বিরিয়ানিটার দাম ছিল 500। হ্যাঁ, তা ভালো কোয়ান্টিটি অফ বিরিয়ানি ছিল এবং কোয়ালিটি অফ ইলিশ ওয়াজ এক্সোটিক। আর মানে কি বলবো, অপূর্ব, আমার আজও মুখে, আমি এখন বলতে গিয়ে জিভে জল চলে আসছে, এত ফাটাফাটি খেতে ছিল। তারপরে আমি ওই আমরা যারা ফুডি এরকম কথা নিয়ে ডিসকাস করতে গেলেই যেন আমাদের মুখ দিয়ে হ্যাঁ মানে এটা মানে যে মানে সে তো ওটা যদি না আসে তাহলে সে ফুডি নয় আর কি। যাই হোক, এবারে ওইরকম ইলিশ বিরিয়ানি আমি অন্য অনেক জায়গায় ইলিশ বিরিয়ানি ট্রাই করেছি তারপরে, বাট সেই লেভেল অফ ইলিশ বিরিয়ানি আমার ভালো লাগেনি আর কি, সত্যি কথা বলতে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ ওয়াইফাই দাবায় এই এপিসোডটাকে সমৃদ্ধ করার জন্য। একদম, আমিও খুব খুশি হয়েছি যে ওয়াইফাই ধাবা আমাকে এরকম একটা অপরচুনিটি দিল তোমাদের সাথে। আমার অনেক দিনের এটা আমার সুপ্ত ইচ্ছা ছিল, আমি বলিনি যে তোমাদের সাথে একই ফ্রেমে আসবো। যাই হোক, হোয়াট এভার দ্য থিং, বেস্ট অফ উইশেস টু ওয়াইফাই ধাবা। তোমরা ফাটাফাটি কাজ করছো, তোমাদের যে কমেডি এলিমেন্টস গুলো আসছে, কমেডি এলিমেন্টস এর পরে যে সুন্দর করে তোমার খাবারগুলো আসছে, রেসিপিগুলো আসছে, তোমার মুখ মুসাল্লামের যে তোমাদের যে রেসিপির যে ইয়েটা এসেছিল, ভিডিওটা এসেছিল, একেবারে মানে আমার জিভে জল আসার মতন রেসিপি হয়েছিল, ফাটাফাটি হয়েছিল। সো কংগ্রাচুলেশনস গাইস অ্যান্ড কিপ আপ দ্য গুড ওয়ার্ক। তো থ্যাংক ইউ অভিজিৎ দা। আর আমাদের ভিউয়ার্সদের বলে রাখা ভালো যে এই নামগুলো করার জন্য কিন্তু আমরা পয়সা পাইনি, আমরা গরিব প্রোডাকশন। আচ্ছা, কলকাতার বিরিয়ানি ভালো বানানোর জন্য কোন কোন ইনগ্রিডিয়েন্ট আছে? আমার মনে হয় কলকাতার বিরিয়ানি সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টটা হলো গুড কোয়ালিটির মাটন। আচ্ছা, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা জানতে পারি যে ভালো কিছু। আর কলকাতা ছাড়াও আমরা বিদেশের হালচাল জানতে পারি বিরিয়ানি। তো তার জন্য বিক্রম দা লাইনে আছে। তো বিক্রম দা হচ্ছেন একজন শেফ যিনি কলকাতার ইন্ডিয়ার কিছু নামি দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে এখন বিদেশেও সার্ভ করছেন। তো ওয়েলকাম বিক্রম দা, ওয়েলকাম টু ওয়াইফাই। আচ্ছা বিক্রম দা, আমাকে একটা জিনিস বলো, কলকাতার বিরিয়ানি যেরকম কলকাতাতে ফেমাস, ঠিক সেরকম ভাবে কলকাতার বিরিয়ানি দেশেও ফেমাস? মানে যেহেতু তুমি এখন ক্যালিফোর্নিয়াতে আছো, তো আমরা জানতে চাইছি যে ক্যালিফোর্নিয়ার লোকেরাও কলকাতার বিরিয়ানি সম্পর্কে একটু হলেও ইন্টারেস্টেড? দেখো, থ্যাংক ইউ ওয়েলকামটা জানার জন্য। তো এবার বিরিয়ানির ব্যাপারে যদি এখানকার ব্যাপারে বলতে পারি যে এখানকার লোকেরা বিরিয়ানি বলতে পাগল, কিন্তু কথাটা হচ্ছে ওরা এখানকার লোকেরা মানে বিদেশিরা তো ভালোবাসেই তাকে। আমি আগে যখন ক্যালিফোর্নিয়ায় আসিনি তখন ভেবেছিলাম যে বিদেশি সংখ্যা এখানে প্রচুর বেশি হবে আর আমাদের দেশি লোকের সংখ্যা অনেক কম হবে, কিন্তু তা মোটেই না। এখানে প্রচুর মানে স্ট্যাটিস্টিক্স বলছে যে সিলিকন ভ্যালিতে প্রত্যেক 7th লোক আর কি ইন্ডিয়ান এখানকার। সুতরাং
সুতরাং বিরিয়ানিটা প্রচণ্ডই আর কি এখানে চলছে। এবারে যদি বলি যে কোথাকার বিরিয়ানি চলছে, কলকাতা বিরিয়ানি কিন্তু ক্যালিফোর্নিয়াতে সেইভাবে চলছে না। এই কারণেই চলছে না যে বাঙালির সংখ্যা এখানে কম। মানে যদি দেখা যায় তাহলে সাউথ ইন্ডিয়ানদের এখানে সংখ্যা অনেক বেশি। হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বেশি এখানে বিখ্যাত। আচ্ছা দাদা, তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে যে একটা খাবারের যে অনেক কটা টেস্ট লেয়ার থাকে বিরিয়ানিতে, আমরা মানে খেয়ে বুঝতে পারি না নর্মাল মানুষ যে কতগুলো টেস্ট লেয়ার আছে, এবং এই টেস্ট লেয়ারটা কি বিরিয়ানির সাথে টেক্কা দেওয়ার মতো আরও কোনো ডিশ আছে? দেখো আজকের ডেটে মানে বিরিয়ানিতে লেয়ারের টেস্টটা বলা ভুল হবে। যদি বলো লেয়ারের টেস্ট আছে, লেয়ারের টেস্ট নেই। মানে তৈরি করার মেথডটা হচ্ছে লেয়ারিং, কিন্তু টেস্টটা কিন্তু লেয়ারে পাবে না। মানে তুমি যদি দেখে থাকো, হয়তো উপরে যেই চালটা থাকে সেই চালটা হয়তো একটু সাটল হয়, টেস্টের দিকে সাটল হয়, যেটা নিচে মাংসর সাথে যে চালটা রয়েছে সেটা হয়তো টেস্টে অনেক রিচ হয়। কিন্তু সবাই যখন বিরিয়ানি খায় জিনিসটাকে মানে উপরের চাল আর নিচের চাল বলে তৈরি করে না, যখন বিরিয়ানিটাকে কাটা হয় মেনলি দেখবে যখন বিরিয়ানিটা বানানো যেরকম একটা লোকের কেপেবিলিটি দেখায় যে একটা লোক কতটা ভালো বিরিয়ানি বানাতে পারে, একই রকমভাবে কিন্তু বিরিয়ানি কাটাটাও একটা ট্যালেন্ট, একটা লোকের মধ্যে একটা ট্যালেন্ট। তো সেই লোক যখন বিরিয়ানি কাটে সে কিন্তু উপরের চাল আর নিচের চালটা একসাথেই কাটে। মানে ইন দ্য সেন্স যখন কাউকে সার্ভ করা হয় বিরিয়ানি, সে কিন্তু নিচের চালটাও পায় এবং সে উপরের চালটাও পায়, যাতে সে সব রকমের টেস্ট যাতে সে পেতে পারে। এইবারে তুমি যদি বলো যে হ্যাঁ মানে এর তুলনায় কি কোনো ডিশ আছে, দেখো কোনো ডিশের সাথে কোনো ডিশের কিন্তু কোনো তুলনা নেই। তা এটা যেমন বিভিন্ন দেশে যেমন রাইস প্রিপারেশন, বিরিয়ানি বেসিক্যালি কি হলো একটা রাইস প্রিপারেশন হলো। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রাইস প্রিপারেশন আছে। তো যেমন স্পেনে পায়া আছে, যেমন ইটালিতে রিসোটো আছে, তোমার ফ্রাইড রাইস আছে, এশিয়ান যে কোনো কান্ট্রিজে ফ্রাইড রাইস আছে, সবই রাইস প্রিপারেশন। হ্যাঁ, তার মধ্যে বিরিয়ানিটা হচ্ছে মানে ইন্ডিয়াতে যতটা ফেমাস ততটাই ওটা বিদেশে ফেমাস। আচ্ছা দাদা, বিরিয়ানির মধ্যে মানে যেটা যে বিরিয়ানি নিয়ে সবাই আর কি কথা বলে যে পোলাও আর বিরিয়ানি, এই যে দুটো যে ডিফারেন্ট জিনিস, এই দুটোর মধ্যে আর কি মেজর ডিফারেন্সটা কোথায়? মেজর ডিফারেন্সটা দেখো, ফার্স্ট থিং হচ্ছে বিরিয়ানি যদি ভালো হতে হয়, বিরিয়ানির ফার্স্ট থিং হতে হবে হচ্ছে তার চালটা ভালো হতে হবে। আচ্ছা, ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট যেটা ভালো হতে হবে সেটা হচ্ছে চাল। আর বিরিয়ানি বলতেই কিন্তু মানুষের মানে যেমন আমি বাঙালি, আমি কিন্তু বিরিয়ানি বলতে একটাই বিরিয়ানি বুঝি, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। পরবর্তীকালে চলো চিকেন বিরিয়ানি আছে, কলকাতায় মারোয়াড়ি লোকজন প্রচুর আছে, ভেজ বিরিয়ানি আছে, কিন্তু মানে আমার কিন্তু মানে বিরিয়ানি বলতে খালি একটাই বুঝি, মাটন বিরিয়ানি অথবা বিফ বিরিয়ানি। আচ্ছা, তোমার পয়েন্ট অফ ভিউতে যে নর্মালি তো বিরিয়ানি যখন আমরা কি বানাই, তো সেই ক্ষেত্রে যখন মাটনটা আমরা ইউজ করি, কখনো আমরা 1 কেজিরও বিরিয়ানি বানাই, 2 কেজির বানাই, এরকম করতে করতে আমরা একসাথে ক্লোজ টু যখন কি মনে করো বিয়ে বাড়ি বা ক্যাটারিংয়ে 30 কেজি 40 কেজি মাটনের বিরিয়ানি যখন একসাথে হয়, তো তোমার হিসাব মতো কোনটা টেস্ট সব থেকে বেশি হয়? দেখো, যেহেতু আমি মানে ইন্ডিয়ান কুইজিন ছাড়াও আমি যেমন ওয়েস্টার্ন কুইজিনেও কাজ করেছি, এশিয়ান কুইজিনেও কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে ইন্ডিয়ান খাবার যত বাল্কে হবে তত তার টেস্ট বাড়বে। আচ্ছা, আর একই রকমভাবে ঠিক উল্টো হচ্ছে ওয়েস্টার্ন খাবার। যদি তুমি কোনো ফ্রেঞ্চ খাবার কিংবা ইটালিয়ান খাবার তুমি যদি রান্না করতে যাও, যেটা যত কম পরিমাণে হয় তত জিনিসটা ভালো হয়ে এসছে। আচ্ছা, তো বাল্কে যখনই দেখবে যে বিরিয়ানি কিন্তু যে কোনো জায়গায় তুমি যাও, হায়দ্রাবাদ বলো, লখনৌ বলো, যেখানে বলো, সব জায়গায়, কলকাতা বলো, সব জায়গায় কিন্তু বিরিয়ানি ডেকে করে হয়। ডেক বলা হয় যেটা বিরিয়ানি যেটাতে বানায়, কেউ আবার লাগানে বানানো হয়। তো ওটা বাল্ক কোয়ান্টিটিতে বানায় সবসময়, কারণ ওর রেশিওটা যখন বাল্কে যখন প্রোডাকশন হয় জিনিসটা, তখন খাবারের টেস্টটা ইন্ডিয়ান খাবার আর স্পেশালি বিরিয়ানি আর যেটা যে কোনো জিনিস যেটা দম প্রসেসে বানানো হচ্ছে সেটা অনেক বেশি টেস্টি হয়। আচ্ছা, বিরিয়ানি বানাতে গেলে আমাদের কি কি জিনিস আর কি খুব মাইনিউটভাবে আমাদের খেয়াল রাখা উচিত?
যেমন আমি একটু আগে যেরকম বললাম, ফার্স্ট থিং তোমাকে খেয়াল রাখা উচিত রাইসের কোয়ালিটি। মানে আমাদের একদম লং গ্রেন বাসমতি রাইস হবে। লং গ্রেন বাসমতি রাইস। আমি যেমন এখানে যেমন সেই রাইসটা পাইনি কখনো, যখন আমি কলকাতায় ছিলাম তখন নাফিস বলে একটা ব্র্যান্ড ইউজ করতাম। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু প্রমোট এনি ব্র্যান্ড এখানে, কিন্তু মানে হয়তো কেউ শুনেও নি হয়তো সেই ব্র্যান্ডটার কথা, কিন্তু মানে আচ্ছা, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট রাইস দ্যাট আই হ্যাভ এভার ইউজড। সেকেন্ড জিনিসটা মনে রাখতে হবে হচ্ছে মিট কিংবা দেখো যেমন আগেই বললাম যে মাটনের কোয়ালিটিটা, মাটনের কোয়ালিটিটা খুব ভাইটাল, রাইসের গ্রেইনটা খুব ভাইটাল। থার্ড থিং হচ্ছে কখনো নেভার এভার হচ্ছে গোয়িং লাইভ ফর আ রেডিমেড বিরিয়ানি মশালা সবসময় নিজে হাতে তৈরি করা উচিত। সব বিরিয়ানির হোল মশলা কিনে সেটাকে সুন্দর করে ব্রয়েল করে তারপরে সেটাকে পাউডার করে যদি করা হয় তাহলে বিরিয়ানিটা অবভিয়াসলি ভালো হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কলকাতা বিরিয়ানিতে ব্যবহার হয় হচ্ছে গোলাপ জল আর ইতার। হ্যাঁ হ্যাঁ, আমি যেমন পার্সোনালি আমি দুটো একটাকেও পছন্দ করি না। ওকে, হ্যাঁ, কারণ হচ্ছে ওটাতে বেশিরভাগ সময় যেমন যদি কোনো বিয়ে বাড়িতে যাও ইসে যাও দেখবে বিরিয়ানির মানে পুরো মানে খাবারের জায়গাটা বিরিয়ানির গন্ধ। একদম। গরমটা হয়ে গেলে কি হয় খাবারটা মেরে দেয়। তার জন্য ইতার আর গোলাপ জলটা ইউজ করা ঠিক আছে, কিন্তু তার পরিমাণটা শুড বি ভেরি লেস। মানে যা যেভাবে লোকজন দেয় কিংবা ধরো যে কোনো যদি রেসিপিও ফলো করা হয় কেউ, আমার মতে হচ্ছে যা রেসিপিতে লেখা আছে তার থেকে অর্ধেক কিংবা অর্ধেকের কম ইউজ করলে জিনিসটা একটা সাটল একটা ভাব দেয়। তাহলে মানে মানে সবকিছু ফ্লেভারটাই আর কি যে খাবে সে পাবে। তাইলে সে মাংস ফ্লেভারটা পাবে। মেইন জিনিস যেটা বললাম যে রাইসটাকে যেন কোনোভাবেই যেন ওই গোলাপ জল আর ইতার যেন কখনো যেন রাইসের ইটাকে যেন কখনো না মেরে ফেলে। ডমিনেট না করে একদম। আচ্ছা, আপনি তো এশিয়ান কুইজিন থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেক কুইজিনই মানে করেন এবং করতে চলেছে। হ্যাঁ। তো বিরিয়ানির ঘেঁষা কি কোনো কুইজিন পেয়েছেন? মানে প্রসেসটা অনেকটা এক, কিন্তু টেস্ট অন্যরকম। বিরিয়ানির প্রসেসটা এক, মানে যেমন একটু আগে বললাম যে স্পেনের পায়া বলে একটা ডিশ আছে, ওটার সাথে একদম। বিরিয়ানির প্রচুর সিমিলারিটি আছে। হ্যাঁ, তো Okay. ওটা বেসিক্যালি সি ফুড দিয়ে তৈরি করে। ওটা মানে যাবতীয় মানে আচ্ছা। প্রন থেকে লবস্টার থেকে ক্ল্যাম মাসল সব কিছু ইউজ করে বেসিক্যালি ওটা এই দিয়েই হয়, সি ফুড দিয়েই তৈরি হয়। তো ওইটার সাথে বিরিয়ানির অনেক রেসেমব্লেন্স আছে, কিন্তু হ্যাঁ আমরা যেমন প্রচুর উই ইউজ আ লট অফ মশালাস, কিন্তু ওদের ক্ষেত্রে ওর মশালার ইউজটা কম। মেথড অফ কুকিংটা একই, দম প্রসেসে কিন্তু দুটোই তৈরি হচ্ছে, কিন্তু ওই পায়ার ক্ষেত্রে ইটস অনলি উইথ সি ফুড। বিরিয়ানির ক্ষেত্রে ইউ ক্যান হ্যাভ আ লট অফ ভেরিয়েশনস। আর বিরিয়ানির ক্ষেত্রে যে মেইন জিনিসটা কি হয়, মশলার ব্লেন্ডটা যেটা হয়, মানে যদি একটা ভালো বিরিয়ানি হয় তুমি কখনোই মানে মনে হবে যে আরো খাই। ভালো বিরিয়ানিতে কখনো মশলাও হিট করবে না, কিন্তু এদিকে কিন্তু তুমি তোমার মুখের মধ্যে ইউ ক্যান ফিল এভরিথিং, জায়ফল, জাবিত্রী, ক্লোভ, কাবাব চিনি সব কিছু তুমি ফিল করতে পারবে মুখে, কিন্তু কেউ তোমাকে মানে খাবারটাকে মারবে না, বিরিয়ানিটাকে মারবে না। মানে কোনো ফ্লেভারকে ডমিনেট করবে। হ্যাঁ একদম ঠিক। একদম। তো মানে তাহলে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলো, মানে আমাদের বিরিয়ানিতে তো যেহেতু আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করে থাকি, লাইক চিকেনের করি, মাটনের করি, কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাঙালিরা নিজেদের মতো ইলিশের বিরিয়ানিও বানিয়ে ফেলেছে। তো তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে ইলিশের বিরিয়ানি সম্পর্কে? দেখো নিজে আমি এই বলবো না যে করিনি, মানে আমি পার্সোনালি আমি পছন্দ করি না। পার্সোনালি আমি মানে বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি পছন্দ করি, বিফ বিরিয়ানি পছন্দ করি, মানে বিরিয়ানি বলতে এই দুটোই পছন্দ করি আমি। কিন্তু হ্যাঁ, এখন অবভিয়াসলি আমি যেহেতু একটা শেফ, আমার কাজ হচ্ছে বাকি গেস্টদেরকে খুশি রাখা, তারা যখন চায় তখন করি। ইলিশ বিরিয়ানি আমি যখন কলকাতায় ছিলাম, যখন আমরা ইলিশের প্রমোশন করতাম তখন করেছি। তারপরে ঢাকাতেও যেমন ইলিশের প্রচুর ইউজ হয়, তো ঢাকায় ইলিশের পোলাও বানিয়েছি, কিন্তু মানে একটা জেল করে না, লোকে করার জন্য করছে, ঠিক আছে, লোকে বলছে হ্যাঁ এই সেই ঠিক আছে, দ্যাটস ফেয়ার এনাফ, কিন্তু মানে উইথ নো অফেন্স টু এনিবডি, বাট দেন মানে ইলিশ বিরিয়ানি না, নট ফর মি।
ওকে, আচ্ছা অ্যাজ এ শেফ মানে তুমি যেহেতু আর কি ক্লায়েন্টের আর কি তার আর কি বলবো খাবার ইচ্ছাটাকে তুমি স্যাটিসফাই করো, সেই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে তুমি বিরিয়ানিকে কত নাম্বার পয়েন্ট দিতে চাও? বিরিয়ানি সবসময় 10 on 10। কারণ আমি যখন সবাইকে যে জিনিসটা বলে থাকি যে বিরিয়ানি এমন একটা ডিশ যেটা থাকলে হয়তো ইটস এ কমপ্লিট মিল। বিরিয়ানি একদম। একটা ডিশ হিসেবে ওটা কমপ্লিট মিল। তুমি যদি কার্বোহাইড্রেট চাও ওতে কার্বোহাইড্রেট আছে, তুমি প্রোটিন চাইলে প্রোটিন আছে, ঠিক আছে, গ্রিনস কম আছে, তবুও মানে হায়দ্রাবাদিতে যে লট অফ ইউজ অফ মিন্ট অ্যান্ড সিলান্ট্রো, কিন্তু মানে জিনিসটা একটা কমপ্লিট মিল। কিন্তু বিরিয়ানি হচ্ছে একটা কমপ্লিট মিল। তার সাথে একটুখানি স্যালাড নিয়ে নিলে, একটু রায়তা নিয়ে নিলে, কেউ কেউ পাঁপড় পছন্দ করে পাঁপড় নিয়ে নিলে। তা আমি যখন কেউ যখন বিরিয়ানি খায় তাকে একটাই জিনিস সাজেস্ট করি আমি, যে বিরিয়ানি খেলে আর কিছু খেও না, ইট হ্যাজ টু বি অনলি বিরিয়ানি। অনেকে কি হয়, যেমন 5 স্টার হোটেলে আমি নিজেও অনেকজনকে দেখেছি, যখন তারা আসে, এই বলছি না যে লোভ না সামলাতে পেরে, সবাই চায় যে সব কিছু ট্রাই করবো, তো একটা প্লেট নিল, একটা প্লেট নিয়ে সে সেই প্লেটের মধ্যে একটু নুডলসও রয়েছে, সেই প্লেটের মধ্যে একটুখানি স্টার ফ্রাইও রয়েছে, সেই প্লেটে একটু পাস্তাও রয়েছে, একটু বিরিয়ানিও রয়েছে, একটু কাবাবও রয়েছে। তা আমি পার্সোনালি এই জিনিসটাকে একদম পছন্দ করি না। বিরিয়ানি যখন কেউ খাবে তাহলে ইট হ্যাজ টু বি অনলি বিরিয়ানি, আর কিচ্ছু না। তার সাথে একটু স্যালাড খাও, একটু পাঁপড় খাও, একটু রায়তা খাও, ব্যাস। আচ্ছা বিরিয়ানির সাথে যে আরেকটা ফেভারিট ডিশ, যেটা মানে ফেভারিট কথাটা বলা ভুল, মানে খুব চলতি ডিশ আর কি, বুড়ানি। তো সেই বুড়ানিটা কি বিরিয়ানির সাথে বলে যে মানে বিরিয়ানি খাওয়ার পর বুড়ানি খেলে লাইক হজম হয়ে যায়? না না, হজম হয়ে যায় না, মানে বুড়ানি বলে না, রায়তাটা দেওয়ার কারণটাই ওই যে আচ্ছা দই কিংবা দইয়ের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, তো ওইটা কিন্তু হ্যাঁ। দুটো কাজ করে। একটা তোমার হজমের ক্ষেত্রেও কাজ করছে, আর একটা কিন্তু তোমার অনেকে যখন জিনিস কিছু স্পাইসি মনে করে, দই কিন্তু স্পাইসি জিনিসটাকে কেটে দেয়। আচ্ছা যদিও বা আমাদের কলকাতা বিরিয়ানি যদি দেখায় রায়তা দেওয়া হয় না, হ্যাঁ কারণ হচ্ছে কলকাতা বিরিয়ানি কখনো স্পাইসি হয় না। কিন্তু তুমি যদি সাউথে যাও, তুমি যদি সাউথের দিকে যাও, দেখবে যে সব বিরিয়ানি কিন্তু একটু স্পাইসের দিকে যায়। তো ওই স্পাইসিনেসটাকে কাটানোর জন্য কিন্তু ওই দই কিংবা দই জাতীয় দইয়ের যে কোনো প্রোডাক্ট দেওয়া হয়, তার মধ্যে সেটা রায়তাও হতে পারে, সেটা বুরানিও হতে পারে। বুরানি আর রায়তা মানে ওই ভাই দে আর সিস্টার্স। হ্যাঁ। আচ্ছা অনেক ক্ষেত্রে বিরিয়ানির উৎপত্তি সম্পর্কে, মানে বিরিয়ানির যদি ডেফিনিশন দিতে যাই, কেউ বলে যে হচ্ছে এটাকে আগে ফ্রাই করা হয়, তারপরে কুক করা হয়, সেই ফ্রাইয়ের থেকে বিরিয়ানি কথাটা এসেছে, সেই থেকে বিরিয়ানি এসেছে। আবার কেউ বলে যে হচ্ছে মাংস ভাত একসাথে বয়েল করা, এই দুটো একসাথে হয় বলে বিরিয়ানি এসেছে। অ্যাজ এ টেকনিক্যাল পার্সন, অ্যাজ এ শেফ, আপনি কি বলবেন বিরিয়ানি কাকে ডিফাইন করে? দেখো বিরিয়ানি কিন্তু মানে ওটা কিন্তু একটা সূত্রে আসেনি, মানে হ্যাজ নট কাম ফ্রম ওয়ান সোর্স। আফগানরা একরকম বিরিয়ানি বানিয়েছিল, পাকিস্তানিরা একরকম বিরিয়ানি বানিয়েছিল, পার্সিয়ানসরাও বিরিয়ানি বানাতো, তারা একরকম বিরিয়ানি বানিয়েছিল। এখন যদি দেখো তুমি হায়দ্রাবাদের বিরিয়ানি কিন্তু সবসময় কিন্তু কাচ্চি গোশ বিরিয়ানি হয় একদম, ইন দ্য সেন্স কি ওখানে মানে যে মিটটা রয়েছে সেটাকে কিন্তু ম্যারিনেট করে সেটাকে লাগানের মধ্যে দিয়ে কিংবা ডেগের মধ্যে দিয়ে তার উপরে 70% কুকড রাইসটাকে দিয়ে তারপরে দম করা হয়। একদম। সেটাও দ্যাটস এক্সেলেন্ট। এইবারে কলকাতা বিরিয়ানি তার থেকে কোনো অংশে কিন্তু কম না। আমি যেহেতু বাঙালি বলে বলছি না, আমার কলকাতা বিরিয়ানি এই কারণেই ভালো লাগে, বিকজ ইটস ভেরি লাইট, হেভি ফিল হয় না। ইনফ্যাক্ট মানে সাউথের বিরিয়ানিগুলো একটু হেভি ফিল হয়, যেহেতু মশলা ওগুলো ওদের মধ্যে বেশি আছে। কিন্তু কলকাতা বিরিয়ানিটা অনেক সাটল হয়, ভালো জায়গায় বিরিয়ানি একদম সাটল হয়। সুতরাং কিন্তু কলকাতায় কিন্তু কাচ্চি বিরিয়ানি উৎপত্তি কলকাতায় না। কলকাতায় সবসময় কিন্তু মাটনটাকে কিংবা চিকেনটাকে 80% ডান 70% ডান করে তারপরে কিন্তু দম মারা হয়। Whether you cook it 70% and then do it in a method of dum, or whether you cook it from raw, both are equally good. আচ্ছা কলকাতার বিরিয়ানিতে আমরা মানে আলুটাকে খুব আর কি প্রেফারেন্স দিই। Oh, no doubt about it. অনেকে বলে যে মাংস না পেলেও হবে, আলুটা পেলেই হয়। একদম, সেই জন্য আমাদের এখানে মানে আলু বিরিয়ানিও পাওয়া যায়, একদম। পকেট ফ্রেন্ডলিও কিন্তু ব্যাপারটা। এক্সট্রা আলু পাড়ার দোকানে 5 টাকা, ভালো জায়গায় গেলে 10 টাকা।
ঠিক আছে বিক্রম দা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও। ওয়াইফাই আমার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কিছুটা সময় শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। ইট ওয়াজ রিয়েলি এ প্লেজার টকিং টু ইউ অল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এই যে তোর স্পেনের পায়া, ইতালির রিসোতো, এই জিনিসগুলো আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি যে এটাও বানানো যায়। তো এই জিনিসগুলো বানালে কেমন? তো এই জিনিসগুলো আমরা বানাতেই পারি যদি আমাদের ভিউয়ার্সরা ডিমান্ড করে যে এই রেসিপিগুলো দেখার জন্য, তো আমরা নিশ্চয়ই বানাবো। তো তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে হবে। আর তার সাথে সাথে আমরা কিন্তু ইলিশ মাছের বিরিয়ানিও বানাতে পারি স্পেশালি আপনাদের জন্য। আমরা বনলেস ইলিশের বিরিয়ানি বানানোর চেষ্টা করব আপনাদের জন্য, যদি আপনারা চান। সো প্লিজ কমেন্ট করে জানান আপনারাও এই রেসিপিটা দেখতে চান কি। আচ্ছা, তোকে আরেকটা কন্ট্রোভার্সি দিই, যেটা হচ্ছে শাহজাহানের মুমতাজ বেগম। তো মুমতাজ বেগম যখন একবার সৈন্যদের সৈন্যশালায় যান পরিদর্শন করতে, তখন দেখে তার সৈন্যরা অপুষ্টিতে ভুগছে, ঠিক আছে? তো মুমতাজ তার বাবরচিকে আদেশ করেন যে এই রকম কিছু ডিশ বানাও যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু আছে। তো অতগুলো সৈন্যর জন্য 2-3টে ডিশ বানানো কষ্টকর। তখন বাবরচি একটা ডিশে এমন একটা ডিশ বানালো যার মধ্যে সব কিছু আছে, এবং যেটা হলো বিরিয়ানি। তো এইবার বল বিরিয়ানিটা কোথা থেকে এসেছে? মানে এটা খুবই ডিফিকাল্ট, বাট আমি কল্যাণ স্যারকে ইন্ট্রোডিউস করছি এই কন্ট্রোভার্সি প্লাস আরও এক্সট্রা কিছু ইনফরমেশান নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আর ভিউয়ার্সদের বলে রাখি, কল্যাণ স্যার হচ্ছেন একজন গ্লোবাল ফুড এক্সপার্ট, মানে যাকে পেয়ে আমরা খুবই ধন্য। আমরা আজকে টপিকটা হচ্ছে যে কলকাতার বিরিয়ানির উপর। স্যার আপনার এক্সপিরিয়েন্স কীরকম আর কীরকম কলকাতার বিরিয়ানির উপর? স্যার তো আমি কলকাতায় বড় হয়েছি, আর আমি এটা বলছিলাম ইনফ্যাক্ট যে আমাদের জীবনে কলকাতার বিরিয়ানি একটা খুব ইন্টিগ্রাল পার্ট রাখে। কেন আমি 1980s 90s-এ সর্ট বড় হয়েছি, 90s-এ হাই স্কুল, কলেজ। তো এই যে কলকাতার যে মোগলাই রেস্টুরেন্টগুলো ছিল, এখনও আছে, আমিনিয়া, সিরাজ, নিজাম, জিশান, এই সবগুলো হচ্ছে প্রথম রেস্টুরেন্ট যেখানে আমরা একা যেতে পারতাম। মানে এই না যে বড়রা নিয়ে যাচ্ছে, বাট আমরা স্কুলের বন্ধুরা, কলেজের বন্ধুরা একসঙ্গে গিয়ে মানে একটা প্রপার সিট ডাউন রেস্টুরেন্টে একটু পকেট মানি সেভ আপ করে মানে অর্ডার প্লেট অফ বিরিয়ানি, বা হয়তো মাঝে মাঝে একটু চাপ, রেজালা রুটির সঙ্গে, তারপর হয়তো গিয়ে নিউ এম্পায়ারে বা এলিটে একটা সিনেমা দেখলাম, বা গ্লোবে। তো আমি সেটা বলছিলাম যে এটা খুব ইন্টিগ্রাল রোল প্লে করে আমাদের মতো, সে ধরো মিডল ক্লাস যারা, আর ওই সময় একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স আসছিল। তো ওইটাই একটা খুব লোভনীয় ব্যাপার ছিল, অ্যান্ড সামথিং ভেরি লুক ফরওয়ার্ড। একদম স্যার। কলকাতার বিরিয়ানি বাইরে কীরকম ফেমাস? লাইক আপনি যেহেতু এখন মুম্বাই আপনি থাকছেন, তো মুম্বাইতে কি কলকাতার বিরিয়ানি কোনো স্কোপ আছে? অ্যাকচুয়ালি এখন একটু চেঞ্জ হয়েছে। আমি কলকাতায় মুম্বাইয়ে শিফট করেছি ধরো লেট 90s-এ, 97-98। তো যখন ওখানে এসেছিলাম কলকাতায়, মুম্বাইয়ে, ওই সময় তখন ওইটা বম্বে ছিল। তো কলকাতার বিরিয়ানি কোনো সিনই ছিল না। সো আমি এখানে লাকি বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমি থাকি ব্যাঙ্গালোরে, তো ওখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করে দেখলাম কমপ্লিটলি আলাদা কলকাতা বিরিয়ানি থেকে। অনেক মশলা বেশি, মাংসের প্রপোর্শন বেশি, দাম বেশি, আলু আছে কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের ছোটো। তো তারপর আস্তে আস্তে আমি এখন বম্বেতে থাকতে শুরু করলাম, ওইটা অরিজিনালি প্ল্যান ছিল না। তখন এই 2-3টে জিনিস খুব মিস করতাম, বিরিয়ানি, ফুচকা, রোল। তার মধ্যে কিছু কিছু জিনিস যেমন রোল, একটু ফ্রোজেন পরোটা, কাবাব, ডিম দিয়ে বাড়িতে বানানো যেত, কিন্তু বিরিয়ানি পাওয়া যেত না। তারপর শেষে আমরা একটু অ্যাডজাস্ট করতাম, লাকি থেকে বলতাম কাম মশালা। তারপর আস্তে আস্তে একটু আওয়াদি রেস্টুরেন্টগুলো শুরু হলো। এখানে একটা কাকরি হাউস বলে একটা আছে, যেটা কুরেশি ফ্যামিলি থেকে, যারা আইটিসির সঙ্গে আগে কাজ করতো, শেফ ইমতিয়াজ কুরেশি। তো ওদের যে আওয়াদি বিরিয়ানিটা অনেকটা কলকাতা বিরিয়ানির মতো, কেন ওইটা কলকাতা বিরিয়ানি অরিজিন। অফকোর্স ওতে আলু ছিল না, তো ওইটা দিয়ে একটু দুধের স্বাদ ঘোলে মেটানো যেরকম বলে। তারপর ধরো আমি ব্লগ করছি তো 2007 থেকে, তো রাফলি ধরো আবার 2009-10 এই কিছু কিছু ছোট ছোট রেস্টুরেন্ট এখানে খুললো, যেমন ক্যালকাটা ক্লাব বলে একটা সাবার্বসে,
ওরা ভালো কলকাতা বিরিয়ানি করতো, তারপর ও ক্যালকাটায় শুরু করেছিল। দেখো ও ক্যালকাটার প্রাইসিং একটু হায়ার সাইডে, এইগুলো একটু লোয়ার সাইডে। তারপর ভজরি মান্না এলো, আর ওরাও তারপর পরে বিরিয়ানি ইন্ট্রোডিউস করলো। তারপর হ্যাংলা যেটা একটা চেন আছে, ওরা রোলের সঙ্গে বিরিয়ানি করলো। তারপর পিটো, তা এখন আস্তে আস্তে পাওয়া যায়, এই না যে একদম পাওয়া যায় না। কলকাতার বিরিয়ানি একটু খুঁজতে হয়, বাট ঠিক আছে, যেগুলো তোমরা আমরা ভালোবাসি, উই আর হ্যাপি টু সার্চ ফর ইট। বাট ইটস নট দ্যাট অফ দ্য কাউন্টার পাওয়া যায়, বাট পাওয়া যায় কম্পেয়ার টু যখন আমি প্রথমে এসলাম। আর ফেয়ারলি ডিসেন্ট কোয়ালিটি পাওয়া যায় এখন। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন, আপনার খাওয়া সব থেকে অফবিট বিরিয়ানি? ওয়েল অ্যাকচুয়ালি আমি এখন আমার একটা বিরিয়ানি নিয়ে অবসেশন আছে। তো আমি হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেয়েছি, লখনৌ, তারপর চেন্নাইয়ের থালাকুমের, ডিন্ডিগুল, এইসব। তবে একটা বিরিয়ানি, দু রকম বিরিয়ানি আমি খেয়েছি মুম্বাইয়ে, যেটা অ্যাকচুয়ালি চাল দিয়ে হয় না। মানে দেখো বিরিয়ানি যেটা চাল দিয়ে না, তা একটা হচ্ছে এখানে একটা কেরালাইট রেস্টুরেন্ট আছে স্নেহা বলে, ওখানে পাওয়া যায় কাপ্পা বিরিয়ানি। তো কাপ্পা বিরিয়ানিটা কি, যে কলকসিয়া লিভ, যেটা আমার মনে হয় ওলের পাতা, আর প্ল্যান্টেন লিভ, ওইটা আর বিফ, এখানে বাফালো ইউজ হয়, ওইটা দিয়ে একটা মিক্সচার বানানো হয়, যেটা ওরা এখানে বিরিয়ানি বলে, বাট আর কেরালায় বিয়ে টিয়েতে পাওয়া যায়। এটা রাইস নেই, আচ্ছা, রাইস এর মধ্যে পিসেস অফ মাংস আছে, পিসেস অফ মাংস আর কাপ্পা হচ্ছে ট্যাপিওকা। সো আমাদের ওই কচু পাতা, সো কচু পাতা আর মাংসটা মিক্স করে, কিন্তু সেটাকে বিরিয়ানি বানানো হয়। আরেকটা বিরিয়ানি ট্রাই করেছি এখানে, হ্যাঁ খুব অফবিট, মানে বিরিয়ানি যেখানে চালই নেই। আর আরেকটা বিরিয়ানি ওরকম বম্বেতে ট্রাই করেছি, এটা হচ্ছে পাত্রেল বিরিয়ানি। ওইটাও পাত্রেল হচ্ছে অ্যাগেন কলকসিয়া লিভ, যেটা দিয়ে এখানে গুজরাটের ওরা বানায়, তো আড়ুবাড়ি বলে মহারাষ্ট্ররা। তো ওইটাও একটা বড়ি মহল্লাতে একটা এই মুসলিম এরিয়াতে একটা বড়ি কমিউনিটি আছে। তো ওখানে একটা দোকান আছে যেটা খালি রমজানের সময় এটা করে, পাত্রেল বিরিয়ানি অন সানডে। তো ওরা এখানে বিফ বা বাফেলো মিট, সেটা আর এই লিভসগুলো দিয়ে ওইটা করে একটা বিরিয়ানি বানায়। তো এইগুলো ইন আ ওয়ে উড বি দ্য মোস্ট অফবিট বিরিয়ানিজ ইন দ্য সেন্স এর মধ্যে ভাতই নেই। ওকে, কিন্তু যে নর্মাল বিরিয়ানি বা ট্র্যাডিশনাল যে বিরিয়ানির স্বাদ, সেই স্বাদের কি কিছুটা পরিমাণ আমরা এই বিরিয়ানিগুলোতে পাই? ও খালি এই বিরিয়ানিগুলো কেন, কারণ আমি যতগুলো বিরিয়ানি খেয়েছি ইন্ডিয়াতে অ্যাক্রস দ্য কান্ট্রি, যেরকম ব্যাঙ্গালোরেও যে ফেমাস বিরিয়ানিটা আছে, ওই মিলিটারি রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো, প্রত্যেকটা বিরিয়ানি টেস্ট ভেরি ডিফারেন্ট ফ্রম দি আদার্স। মানে ইভেন যদি ভাত দিয়ে তৈরি করা হয়, দে ভেরি ভেরি ডিফারেন্ট। ওকে, তো যদি কোনো সে ফরেনার আসে ইন্ডিয়াতে আর কোনো একটা জায়গায় গিয়ে বিরিয়ানি খেলো, তারপর পরে যদি অন্য কোনো জায়গায় গিয়ে একটা বিরিয়ানি দেওয়া হয়, তবে এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ডিশ। ফরগেট ফরেনার্স, আমরাই বলবো, একদম একদম। আমরাই বলবো। স্যার, আপনার হিসাব মতো শুধু ইন্ডিয়াতে বিরিয়ানি স্কোপ আছে, না আউটসাইড অফ ইন্ডিয়াতেও বিরিয়ানি স্কোপ আছে? ওয়েল অ্যাকচুয়ালি তুমি যদি দেখো বিরিয়ানি তো আউটসাইড থেকে এসছে একদম। তো এটা তো এসছে ইরান থেকে। ওখানে বিরিয়ান বলে একটা ডিশ আছে, যেটা হচ্ছে তার মানে হচ্ছে যে রাইসকে ফ্রাই করে তার সাথে কুক করা। হ্যাঁ হ্যাঁ। এইবার এখনো ইরানে বিরিয়ান বলে একটা ডিশ পাওয়া যায়। ইন্টারেস্টিংলি আমি ওটা ছবি দেখেছি, আর আমি কিছু লোক জানি যারা ইরানের ফুড রাইটার, তোদের সঙ্গে আমি ডিসকাস করেছি। ওদের যে বিরিয়ান বলে যে ডিশটা আছে ইরানে এখন, ওইটাতে ভাতই থাকে না, ওইটা হচ্ছে একটু কাবাবের মতো রুটির সঙ্গে সার্ভ করা হয়, আর ওইটাকে ওরা বলে বিরিয়ান। এইবার তুমি যদি এই এন্টায়ার আরেবিক রিজনে দেখো, দের আর ইকুইভ্যালেন্টস অফ পোলাও, যেটা ইনফ্যাক্ট হায়দ্রাবাদের মান্ডি বলে পাওয়া যায়। তো একটা জিনিস হয় যেটা এমিরাতি, যারা আরব থেকে, ওরা একটা ডিশ খায় যেটা ওদের বলে মজবুস। তো তুমি যদি দুবাইয়ে যাও বা সৌদি আরবিয়া এইসব, তো একটা বড়ি থালার মতো, বড় থালার মধ্যে রাইস, একটা পিসেস অফ মিট থাকবে, তো ওইটা হচ্ছে মজবুস। তারপর if you see the স্পেনের যে পায়েয়া, it is also in a way a form of biryani. So the concept of rice and meat with saffron being cooked together with spices is a fairly international construct.
যেটা ইন্ডিয়াতে এসে করা হয়েছে ইজ দ্যাট যে মিডল ইস্টের যে পোলাওটাকে কনভার্ট করা আছে মশলা দিয়ে টু মেক আ বিরিয়ানি, that becomes a very Indian dish, especially the more you go towards the south and the west, away from Lucknow, away from Bengal, it becomes more and more different from Arabian region যেটা পাওয়া যায়। আর তাছাড়া দেখো এবার ইন্ডিয়াকেও তুমি যদি পলিটিক্যালি ডিভাইড করো তাহলে বাংলাদেশে বিরিয়ানি আছে, বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি বলে একটা আছে, তারপর একটা পোলাও আছে যেগুলো ভেরি ভেরি ডিফারেন্ট ফরম্যাট, তারপর একটা পাকিস্তানে করাচি বিরিয়ানি আছে, সিন্ধ বিরিয়ানি আছে আছে, যেটা এগেন সো বিরিয়ানিটাকে ইন্ডিয়াতে লিমিট করা একটু would be wrong, বাট অ্যাট দ্য সেম টাইম এইটা বলা যেতে পারে যে যেরকম জিলিপি সামোসা এগুলো ইন্ডিয়াতে এসছে বাইরের থেকে, বাট যদি কিছু কিছু দেশের সঙ্গে কিছু কিছু ডিশ লিঙ্ক করা হয় তাহলে বিরিয়ানি এখন would be linked with India. I mean just the way say you would link sushi with Japan or something like that. তো as a dish মানে বিরিয়ানি আর ইন্ডিয়ার অ্যাসোসিয়েশনটাই এখন বেশি হবে is what I think. ওকে, আপনার মতে কোন বিরিয়ানিটা সব থেকে বেস্ট? মানে বলা খুব কঠিন। আচ্ছা, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। তো আমাকে লোকে যখন জিজ্ঞেস করে যে গিভ মি আ রেকমেন্ডেশন ফর বেস্ট বিরিয়ানি, আমি ওদের জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইওর আইডিয়া ফর বেস্ট আমি যেটা বিকজ আমি যেটা দেখেছি যে যেই বিরিয়ানিতে and it's the same about anything, say fuchka versus pani puri, golgappa, to me as in what one has grown up on sort of defines one's taste. তো যেহেতু আমরা কলকাতায় বড় হয়েছি, আমি কলকাতায় বড় হয়েছি, so we don't like the spicy biryanis of the south or west. হয়তো লখনৌ বিরিয়ানিটা একটু ভালো লাগলো আওয়াজি বা এইসব টাইপের, কিন্তু যারা আবার মুম্বাই থেকে, যারা হায়দ্রাবাদ থেকে, ওরা আমাদের বিরিয়ানি ভালো লাগবে না, ওদের লখনৌ বিরিয়ানি ভালো লাগবে না। আমি একটা জিনিস দেখেছি যে আমি যখন কিছু ফরেনারদের আমার ফাইলিটা ফুড ওয়ার্কে বাংলা বিরিয়ানি ইন্ট্রোডিউস করিয়েছি, অ্যান্ড ওয়েন দে ডোন্ট হ্যাভ মাচ অফ আ কন্টেক্ট, তখন দে টেন্ডেড টু লাইক দ্যাট, মানে বম্বেতে যেসবগুলো খেয়েছে বা কলকাতায়, কেন ইট ইজ লেস স্পাইসি, ইট ইজ ইট হ্যাজ মেমোরিজ অফ আ পায়া ইন আ সেন্স, সো বাট যদি আমি ডিফারেন্ট লোকেদের রিয়াকশন দেখি, ইনক্লুডিং যারা ফুড রাইটার, ফুড হিস্টোরিয়ান, যারা শেফ, তো যারা বোঝে দ্যাট ডিফারেন্ট ডিশেস আর ডিফারেন্ট, জেনারেলি ডিপেন্ডস আ লট অন তোমার স্পাইস প্যালেট কি। সো যারা এখানকার লোক, ওরা আমাদের বিরিয়ানিতে বা লখনৌয়ের বিরিয়ানিতে নট অনলি স্বাদ মিলবে না, ওরা বলবে ওইগুলো কিন্তু টেকনিক্যালি পোলাও, ওইগুলো বিরিয়ানি। সো বিকজ বিরিয়ানিতে হচ্ছে যে রাইস অ্যান্ড মিট নিডস টু কুক টুগেদার, কাচ্চি বিরিয়ানি, বাট লখনৌ বিরিয়ানি বা কলকাতা বিরিয়ানিতে দুটো সেপারেটলি কুক করে দেন ইটস লেয়ার্ড অ্যান্ড পুট টুগেদার। তো ওইগুলো এক্সপার্টদের ব্যাপারে, প্লেটের সামনে কি হলো আর সবজি ডুবিয়ে খেতে ইচ্ছে করলো কিনা। আচ্ছা স্যার, আপনি কি মনে করেন যে টপ 10 লিস্টের মধ্যে বিরিয়ানি কোনো একটা জায়গায় আছে? কোথায়, ইন্ডিয়া? মানে অল অ্যাক্রস দ্য ইন্ডিয়া? অ্যাক্রস ইন্ডিয়া নো, ইনফ্যাক্ট নট অনলি টপ 10-এর মধ্যে আসে, আমি দু একবার ইনফ্যাক্ট বলেছি যে there is a case for making the biryani the national dish of India, because মাঝে মাঝে ডিসকাশন হচ্ছিল যে should khichdi be the national dish বা should dosa be the national dish. The fact of the matter is that এখন সারা ইন্ডিয়াতে বিরিয়ানি পাওয়া যায়, কিছু কিছু জায়গায় দে হ্যাভ their own rendition of it, কিছু কিছু জায়গায় ওরা হয়তো বড় করলো, হায়দ্রাবাদ থেকে লখনৌ থেকে এই করলো, বাট তুমি ইন্ডিয়া যেখানে যাবে বিরিয়ানি পাওয়া যাবে, ইনক্লুডিং এখন ভেজিটেরিয়ান বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কিনোয়া দিয়ে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সো ইটস ডেফিনেটলি ইন মানে ইন্ডিয়াতে, and especially if you leave khichdi or khichdi aside as dishes which you go out and eat, তাহলে I mean there would be hardly any comparison to biryani in terms of universal appeal as well as presence. But having said that, I mean each biryani might be very different. ওকে স্যার, থ্যাংক ইউ আপনাকে টাইমটা দেওয়ার জন্য। ওয়াইফাই আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলওয়েজ আ প্লেজার। আর বিরিয়ানি নিয়ে আড্ডা সে আর কিছু ভালো হয় না, এক্সেপ্ট যদি সামনে প্লেটের সামনে একটু বিরিয়ানিও থাকে। হবে, একদিন হবে। অবশ্যই আমরা একদিন বিরিয়ানির সামনে নিয়ে আড্ডায় বসবো। And it will be a pleasure to us. Okay, bye.
আচ্ছা, একটা কথা বল, তুই কি আগে কোনোদিনও ভেবেছিলি যে এই কচু পাতা নিয়ে কিছু হতে পারে যেটা কিনা বিরিয়ানির কোনো অংশ? না, সত্যি বলতে না। বিরিয়ানি। আচ্ছা, আজকের এই যে ইনফরমেশন মানে সব মিলিয়ে আজকের এপিসোডটা আমি কিন্তু মানে ফাটিয়ে এনজয় করেছি। তুই কতটা এনজয় করেছিস জানি না। আমিও খুবই ভালো করে এনজয় করেছি। সমস্ত এক্সপার্টের ওপিনিয়নগুলো খুবই মানে ভ্যালুয়েবল ইনফরমেশন তাদের থেকে। আর আশা করি ভিউয়ার্সরাও এনজয় করেছে। একদম। তো কমেন্ট করে জানান আপনাদের আজকের এপিসোড কেমন লেগেছে, সাথে সাথে কমেন্ট করে জানান আপনারা কোন বিরিয়ানিটা খেতে পছন্দ করছেন। আর তার সাথে সাথে আমরা নিয়ে আসছি কলকাতার বিরিয়ানি, অর্থাৎ মাটন আর চিকেন বিরিয়ানি। আর তার সাথে সাথে আপনারা যে বিরিয়ানিগুলো মেজর কমেন্টটা আসবে, সেই বিরিয়ানির রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসবো, শুধুমাত্র আপনাদের জন্য ওয়াইফাই ধাবা চ্যানেলে নিয়ে আসতে চলেছি। তো এইগুলো দেখার জন্য এবং আমাদের আরও আগের ভ্যালুয়েবল ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখুন ওয়াইফাই ধাবায়, অ্যান্ড স্টে টিউন টু ওয়াইফাই ধাবা। টিল দেন, টাটা।